হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলা যে নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির যে ইতিহাস রয়েছে তার পর্ব 2 নিয়ে আজকে আলোচনা করব। যেই পর্ব 2তে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। তো এই যে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা রয়েছে, এর আবার একটি ভাগ রয়েছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তো আজকে আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 40টি ওয়ানলাইনার পাঞ্চ আলোচনা করব, যেগুলো তোমাদের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যদি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন বা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও যে কোনো ধরনের প্রশ্ন পড়ুক না কেন, তুমি কিন্তু সহজেই উত্তর দিতে পারবে। তো কোন পার্টটা আমরা আলোচনা করছি, একটু সেই জিনিসটা আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে তার মধ্যে যেই জিনিসগুলো রয়েছে, প্রথমে রয়েছে পর্ব 1। পর্ব 1-এ কী রয়েছে দেখো, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য চর্যাপদ। ওকে, পর্ব 2-তে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এটা হচ্ছে পর্ব 2। এবং এই পর্ব 2 এর মধ্যে কতগুলো উপবিভাগ রয়েছে দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য এবং চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য রয়েছে, ইসলামীয় ধারা রয়েছে, শাক্ত পদাবলী রয়েছে। তো আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কীর্তন। এই টপিকটা আলোচনা করব। এই টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 40টি ওয়ানলাইনার পাঞ্চ মানে এক কথায় প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন পড়ুক না কেন সেক্ষেত্রে তোমরা উত্তর করে আসতে পারবে। তো তোমাদেরকে বলে রাখি, আমাদের যে বাংলা সাহিত্য রয়েছে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে 5 নাম্বার পড়বে, অর্থাৎ 5 নাম্বারের কিন্তু প্রশ্ন পড়বে। তো পুরো এই যে টোটাল সিলেবাসটা এখানে রয়েছে, এই টোটাল সিলেবাসের উপর থেকে তো শুরু করছি আজকের আলোচনা। তো কি বলা হয়েছে দেখো, আমরা অনলাইনার পাঞ্চগুলো আলোচনা করে নিচ্ছি, যেগুলো খুব আমাদের হেল্পফুল হবে। সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ হলো ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ বলে কোন সময়টা পরিচিত। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী। ওকে, বুঝতে পেরেছো কীরকমভাবে প্রশ্ন আসতে পারে। মধ্যযুগ বলতে বোঝায় কোন সময়কে, তাহলে একেবারে প্রশ্ন উত্তর করা আছে। তাহলে মধ্যযুগ বলতে বোঝায় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী, এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে মধ্যযুগ। চৈতন্য পর্ব নামে অভিহিত হয় কোন শতাব্দীকে, বা চৈতন্য পর্ব নামে অভিহিত করা হয়েছিল কোন সময়টা কি, উত্তর হবে ষোড়শ শতাব্দীকে। ওকে, তারপরে কি বলা হয়েছে, কবি ভারতচন্দ্রের মৃত্যু হয় কবে, উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ হলো কোন সময়টা, উত্তর হবে 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ। এই যে টাইম পিরিয়ড, এটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ নামে পরিচিত এই সময়টা। ওকে, হিন্দু কবিদের ভাষায় হুসেন শাহ ছিলেন নৃপতি তিলক। তাহলে হিন্দু কবিদের ভাষায় হুসেন শাহ ছিলেন নৃপতি তিলক। আর্য সপ্তশতী নামক সংস্কৃত কাব্যটির রচয়িতাকে, উত্তর হবে গোবর্ধন আচার্য। আর্যা সপ্তশতী নামক যে সংস্কৃত কাব্য, সেই আর্যা সপ্তশতীর রচয়িতা কে ছিলেন, উত্তর হবে গোবর্ধন আচার্য। পরের প্রশ্ন, ইফতিকারউদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলাদেশ আক্রমণকালে রাজা কে ছিলেন। তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে লক্ষণ সেন। বলছে ইফতিকারউদ্দিন বিন বখতিয়ার যে খিলজি, তার যে বাংলাদেশ আক্রমণকালে সেই সময় রাজা কে ছিলেন, লক্ষণ সেন। তিনি যখন বাংলাদেশ আক্রমণ করেছিলেন সেই সময় রাজা ছিলেন লক্ষণ সেন। ওকে, বাংলাদেশে তুর্কি আক্রমণ হয় কবে, উত্তর হবে 1203 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় কি, উত্তর হবে অন্ধকারময় যুগ বা অন্ধকার যুগ বলা হয়। ওকে, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ বা অন্ধকার যুগ। আলাউদ্দিন হুসেন শাহ বাংলার সিংহাসনে বসেন কবে, 1493 খ্রিস্টাব্দে। আদি মধ্যযুগের প্রাথমিক নিদর্শন কোনটি, অবশ্যই উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন কে, উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ। তাহলে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ ইনি কী করেছিলেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল কবে, 1909 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়
বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হবে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি প্রকাশিত হয়, উত্তর হবে কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি প্রকাশিত হয়। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি প্রকাশিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি প্রকাশিত হয় বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায়। তাহলে কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তনের বা কীর্তন কাব্যের পুঁথিটি প্রকাশিত হয়? উত্তর হবে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায়। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে প্রাপ্ত চিরকুটে নাম পাওয়া যায়, অর্থাৎ চিরকুটে যে নামটা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটিতে প্রাপ্ত চিরকুটে নাম পাওয়া যায় শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয় 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে। ওকে, তারপরে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছেন বড়ু চণ্ডীদাস। মোস্ট ভিভিআই প্রশ্ন, তো তোমরা এটা কিন্তু আন্ডারলাইন করে রাখো। মোস্ট ভিভিআই একটি প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে, উত্তর হবে বড়ু চণ্ডীদাস। বিভিন্ন অপশান থাকবে তোমাদের সামনে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে বা ড্যাশ পূরণের ক্ষেত্রেও অপশান পেয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও ভিভিআই করে রাখো, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে কটি খণ্ড রয়েছে বা কটি খণ্ডে বিভক্ত, মোস্ট ভিভিআই প্রশ্ন। তাহলে উত্তরে যাবে 13টি খণ্ডে বিভক্ত। পরের প্রশ্নটিও ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? উত্তর হবে রাধা বিরহ। রাধা বিরহটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কি? অবশ্যই উত্তরে যাবে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে এর প্রধান চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে কাব্যের প্রভাব পরিলক্ষিত হয় সেটা হচ্ছে জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব পরিলক্ষিত হয়। বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে? বড়াই রাধার কাছে 3 বার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে। ওকে, তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়? উত্তর হবে দান খণ্ডে। দান খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী অনুযায়ী রাধার স্বামীর নাম কি? উত্তর হবে আইহন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী অনুযায়ী রাধার স্বামীর নাম কি ছিল? আইহন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা কতবার পাওয়া যায়? উত্তর হবে বড়ু চণ্ডীদাসের ভণিতা হচ্ছে 43 বার পাওয়া যায়। ওকে, তারপরে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে? অবশ্যই উত্তর হবে রাধা বিরহতে। ঠিক আছে, রাধা বিরহতে রাধার যে ব্যাকুলতা, রাধা হৃদয়ের যে ব্যাকুলতা সেটা কিন্তু ধরা পড়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথা দধির পসরা নিয়ে যেত? উত্তর হবে বৃন্দাবন থেকে মথুরা পর্যন্ত রাধা দধির পসরা নিয়ে যেত। বড়াই রাধার সম্পর্কে কে হলেন? অর্থাৎ বড়াই রাধার সম্পর্কে পিসি, অর্থাৎ রাধার মাতার পিসি হলেন বড়াই। ঠিক আছে, বড়াই রাধার সম্পর্কে কে হলেন বা কে ছিলেন বললে প্রশ্নটা আরও ভালো হবে। তাহলে বড়াই রাধার সম্পর্কে কে ছিলেন? ঠিক আছে, তাহলে রাধার মাতার পিসি হলেন বড়াই। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? ভার খণ্ডের কাহিনী হচ্ছে অসম্পূর্ণ। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টা খণ্ড রয়েছে তার মধ্যে ভার খণ্ডের কাহিনীটা হচ্ছে অসম্পূর্ণ। সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণী চণ্ডীদাসের কোন দুটি পালার উল্লেখ করেছেন? অর্থাৎ সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণী চণ্ডীদাসের কোন দুটি, মানে তার যে বৈষ্ণব তোষণী সেখানে চণ্ডীদাসের কোন দুটি পালার উল্লেখ করেছেন? একটা হচ্ছে দানখণ্ড আর একটা হচ্ছে নৌকা খণ্ড, পালা দুটির নাম উল্লেখ করেছেন। ওকে, তার যে সনাতন গোস্বামী যে বৈষ্ণব তোষণী সেখানে। ওকে, তারপরে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে রাধা সর্বসমক্ষে কৃষ্ণকে পরাণপতি বলে উল্লেখ করেছেন? তাহলে উত্তর হয়ে যাবে কালীয় দমন খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে রাধা সর্বসমক্ষে সবার সামনে কৃষ্ণকে পরাণপতি বলে উল্লেখ করেছেন? উত্তর হবে কালীয় দমন খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধা সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন? উত্তর হবে বংশী খণ্ডে। বাঁশির সুরে বা বাঁশির শব্দে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই যে খণ্ড বংশী খণ্ড, এখানে কিন্তু রাধা সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন। ওকে, বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের প্রভাব আছে? উত্তর হবে ভাগবত পুরাণ এবং জয়দেবের গীত গোবিন্দের প্রভাব রয়েছে বড়ু চণ্ডীদাসের এই যে শ্রীকৃষ্ণ কীর্তনে। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড রয়েছে আমরা আগেও জেনেছি?
13টি খণ্ড রয়েছে। এবার 13টি খণ্ডের নাম তোমরা একটু জেনে নাও। যদিও তোমার 13টি খণ্ডের নাম কখনোই লিখতে দেবে না, কারণ তোমাদের এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন যেহেতু নেই, তোমাদের এমসিকিউ টাইপ বা ড্যাশ পূরণ টাইপ বা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও বা আরও অনেক ধরনের যে বিবৃতি কারণ এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। সুতরাং তোমাকে প্রশ্ন এমসিকিউ দিতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডটার নাম কি, তাহলে প্রথম খণ্ডটার নাম হচ্ছে জন্মখণ্ড। তাহলে খণ্ডগুলোর নাম কি? জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়াদমন খণ্ড, ব্রস্তহরণ খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড আর রাধাবিরহ। ওকে, এই 13টা কিন্তু খণ্ড রয়েছে। তারপরে কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান কাহিনী কি? তো এখানে দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তো তাও আমরা যেহেতু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়তেছি সেহেতু এই প্রশ্নটার উত্তর আমরা একটু দেখে নেব। বলছে ভূভার হরণের জন্য বিষ্ণুর কৃষ্ণ রূপে এবং লক্ষ্মীর রাধা রূপে জন্মগ্রহণ এবং তাদের প্রেমলীলা কথাই এই কাব্যের প্রধান কাহিনী। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এই প্রশ্নটা স্কিপও করতে পারো। ওকে, তারপরে প্রশ্নটি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতগুলো পদ রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে খণ্ডিত পদসহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 418টি পদ রয়েছে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1-এর যে বাংলা সাহিত্যের ইতিহাস, তোমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সেখান থেকে যত রকমের প্রশ্নগুলো হতে পারে তো সেই প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে না, যা প্রশ্ন এর মধ্য থেকেই পড়বে। সুতরাং এই প্রশ্নগুলো এখন থেকে প্রস্তুতি নাও, এই প্রশ্নগুলো একটু পড়াশোনা করো, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, সুতরাং তুমি যদি নামগুলোর সঙ্গে জাস্ট পরিচয় থাকো সেক্ষেত্রেও কিন্তু তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর করে আসতে পারবে। তো আশা করি আজকের আলোচনাটি ভালো লাগলো। যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দান করে ভিডিও বানানোর জন্য। এবং সবাইকে বলবো, তোমরা যদি যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ইম্পর্টেন্ট তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।